সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডালরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তফসিলের সময় নিবন্ধিত রাজনৈতিক দল নিয়েই জাতীয় নির্বাচন, রংপুরে ইসি সানাউল্লাহর মন্তব্য। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে অস্ত্রসহ দুই পক্ষের সংঘর্ষ, নিহত একজন, আহত অন্তত ৩০ জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আসবে রেজিস্ট্রেশনের আওতায়, চট্টগ্রামে জানালেন গণশিক্ষা উপদেষ্টা। সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে। রংপুরে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি সকালে জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, তফসিলের সময় নিবন্ধিত রাজনৈতিক দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন, এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর। সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে, তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে ২,২০০-র বেশি আসামি পালিয়ে যায়। এর মধ্যে ১,৫০০-এর মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৭০০ হাজতিকে এখনও ধরা সম্ভব হয়নি, তবে তাদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে বলে আশ্বস্ত করেন তিনি। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদেরও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। চিন্তায় চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে দুই পক্ষের লোকজন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় আলমগীর হোসেন নামে একজন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার বাপের আমার ভাইয়ের ক্ষেত বাড়ি সব দল করে আজ 18 বছর ধরে খাইতেছে। কেটে যা কইতো আমার বাপের আমার ভাইয়ের মায়েরা বাড়ি ছাড়া করে লাগছে ওই মাল তৈরি। পরে এই যে আমার সময় বাড়িতে গেছি লাস্টের সোয়ালে আমার বলতে গেলে ওরা থাকার দরবারে দূরে গুলি করছে। ৩ জন রুগী আসছে, এর মধ্যে 3 জনই বুলেটবিদ্ধ, একজন ব্রডডেড পেয়েছি আমরা, আর 2 জনকে মুমূর্ষু অবস্থায় আমরা ঢাকা প্রেরণ করতেছি। শরীয়তপুরের জাজিরায় গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে মিলন ব্যাপারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ডিবির মারধরের শিকার হয়ে মিলনের মৃত্যু হয়। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার রাতে জাজিরা প্রান্তে পদ্মা সেতু এলাকায় মাদক বিরোধী অভিযান শুরু হয়। এ সময় মোজাম্মেল নামের এক ব্যক্তিকে গাঁজা সহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার নাওডোবা এলাকায় জামাল ব্যাপারীর বাড়িতে অভিযানে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় জামাল ব্যাপারীর প্রতিবেশী ও মামা মিলন ব্যাপারী আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। তবে পরিবারের অভিযোগ, ডিবি পুলিশ পরিচয়ে তাকে ঘর থেকে বের করে মারধর চালানো হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার গোয়েন্দা শাখার পরিদর্শক। বড় ছেলের ডাক পাইলে আনছি, বাবারে নিরূপ রহমান কই গেলি, তোর আব্বাই নাই। এই কথা বললা যখন চিৎকার দিছি,
তখন আমার বড় ছেলে চিৎকার দিছে, মেজর ছেলে চিৎকার দিছে, ছোট ছেলে চিৎকার দিছে। ওই মুহূর্তে তারা কি করলো, ওই আসামি নিয়া তারা 3টা হুন্ডা ছাড়িয়া গেল আমার রুগী না ধরে মাইক করে। আমার স্বামী হত্যার বিচার চাই। এটা সত্য না, আমাদের এই ধরনের আমাদের কোনো কর্মকাণ্ড ছিল না। আমাদের একটা মামলা হয়েছে, এই আসামি নিয়ে আমরা অলরেডি জাজিরা থানায় আমরা মামলা দিছি। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফর নিয়ে এই মুহূর্তে প্রেস ব্রিফিং করছেন তার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। লিডার আছেন, সেলিব্রিটিস আছেন, সবাই ছিলেন এবং অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, যেটা ওয়ার্ল্ডের টপ ইন্টারন্যাশনাল মিডিয়া তারা ছিলেন। আমরা সোফার অ্যাকোমোডেট হয়েছে 8টার মতো ইন্টারভিউ, কিন্তু লাইন আপ ছিল হয়তো বা 20-25 জন। সবাই চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে একটু উনি ইন্টারভিউ নেবেন। তা আমি বলছি যে আমাদের কি কি মিটিং হলো সেগুলোর উপরে আমি বলছি। প্রথম যে মিটিংটা প্রথম সেটা ছিল যে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে। আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের মোস্ট পাওয়ারফুল ন্যাশন, ইউরোপের রিচেস্ট ন্যাশন, এবং এই পুরো মিটিংটা উনি চাচ্ছিলেন প্রফেসর। এটা না, এমন না যে আমরা তার কাছ থেকে মিটিংটা চেয়েছি, এটা ওলাফ শোলজ নিজে প্রফেসর ইউনূসের সাথে মিট করতে চেয়েছিলেন এবং যে সাথেই এবার এই মিটিংটা সেট আপ হয়েছে এবং এটা একটা খুব বড় মিটিং ছিল এবং এই খুবই ফ্রুটফুল একটা মিটিং। ফ্রুটফুল ইন এ সেন্স যে ওলাফ শোলজ, যিনি আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি, এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, আপনারা এটা অবশ্যই জানেন। তো জার্মান চ্যান্সেলর তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। প্রফেসর ইউনূসের লিডারশিপের উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, প্রেস করেছেন এবং উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সব কিছু করবেন এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। ওরা এসে বাংলাদেশের বিজনেস সেক্টরের সাথে কথা বলবে, যারা পলিসি মেকিংয়ে যারা আছেন সমস্ত অফিসিয়ালের সাথে কথা বলবে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। ওলাফ শোলজের নিজেও বাংলাদেশকে ইনভাইট করেছেন। হ্যামবুর্গে একটা ওদের খুব পুরনো একটা এবং খুব প্রেস্টিজিয়াস একটা বিজনেস মিটিং হয় প্রতি বছর হ্যামবুর্গে, সেখানে বাংলাদেশের বিজনেস ডেলিগেশনকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সম্ভবত কোনো বিজনেস ডেলিগেশন ওইখানে যাবে। তো ওই মিটিংয়ের পরের দিনই যেটা হয়েছে যে ওলাফ শোলজের মন্ত্রিসভার অনেক পাওয়ারফুল মিনিস্টার ওলফগ্যান স্মিড উনি এসেছিলেন একই ধারাবাহিকতায় প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে এবং একই মিটিংয়ে এগেন তারা অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের সম্পর্কে আরও ডিটেল আলোচনা হয়েছে। প্রফেসর ইউনূস, আপনি জানেন যে আমাদের একটা বড় কাজ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হলে যেই টাকা যেই মানি যেই বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যেই দিকে এগোচ্ছে এবং বাংলাদেশের রিফর্ম বোথ ওলাফ শোলজের সাথে এবং ওলগাম স্মিডের সাথে এই আলাপটা খুব জোরভাবে হয়েছে। বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশে যে এই গভর্নমেন্ট যে রিফর্ম ইনিশিয়েটিভগুলো নিয়েছেন সেগুলো এবং এটার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফর নিয়ে এতক্ষণ প্রেস ব্রিফিং করছিলেন তার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে ঢাকা আরিচা মহাসড়কে অবৈধ 3 হুইলার বন্ধে আজও অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে মামলা দেওয়া সহ অভিযানে যানবাহনও জব্দ করা হচ্ছে। হাইওয়ে পুলিশ জানায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে 40টি অটোরিকশা জব্দ ও 12টি ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ময়লা আবর্জনা ও কেমিক্যালের পানিতে দূষিত হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের রাজখাল। অনেক এলাকায় কালো রং ধারণ করেছে খালের পানি, এমনকি কৃষি কাজেও ব্যবহার করা যাচ্ছে না এ দূষিত পানি। এভাবেই বিভিন্ন শিল্প কারখানার ময়লা আবর্জনা ও কেমিক্যাল পানিতে মিশে দূষিত হচ্ছে মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের রাজখাল। এক সময়ে এই খালে প্রচুর পরিমাণের মাছ পাওয়া গেলেও এখন পানি বিষাক্ত হয়ে যাওয়ায় নষ্ট হয়েছে খালের জীববৈচিত্র্য। খালের দূষিত পানিতে নেমে প্রায় মারা যাচ্ছে গবাদি পশু ও হাঁস মুরগি। দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি, বাড়ছে রোগবালাই। স্থানীয়রা জানান, বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্যই দূষণ সৃষ্টির মূল কারণ। সিটার মতন পানি, এই পানি যখন বর্ষা সিজন আস্তে মাঠে ছড়ায় তখন আমাদের মাঠে কোনো ধান হইতেছে না। ধান যখন তুর হয়, আলি অনেক লাগার পরে ধান তুর হওয়ার পরে ধান মরে জায়গা মালা ভাই না এসে ধান মরিয়া ফাইতে হয়ে জায়গা বুঝছেন নি। আমরা মাছ খুঁজতে মারতাই না। আগে তো মনে করো আমরা মাছ পাওয়া গেছে। কয়েকদিন আগে আমাদের এলাকার একজন কামারি প্রায় 380 মতন মারা গেছে এই কালের পানি খাইয়া। পানি এইভাবে ময়লা পানি, গরু বাছুর হাঁস মুরগ সব কিছু মারা যায়। আমরা বিশেষ সময় থাকতে না খাওয়া যায়। দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। কলকারখানাগুলো উচ্চ বর্জ্য পরিশোধন ব্যবস্থা একেবারে নেই বললেই চলে, এবং সেটি নিশ্চিত করার জন্য যে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উদাসীনতা অনেকাংশে দায়ী। আর তাদেরকে না থাকাতে তারা যথেচ্ছভাবে তাদের কলকারখানা চালু রাখছেন এবং বর্জ্যগুলোকে একেবারে আমাদের নদী খাল জলাশয়গুলোকে নিক্ষেপ করছেন। মানুষ প্রাণ প্রকৃতি না বাঁচলে পৃথিবীকে ভালোভাবে রাখা যাবে না। আমাদের এই কলকারখানার বর্জ্য দূষণ বন্ধ করতে হবে, তা না হলে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যাবে না। এটা যে বিরাট নেতিবাচক প্রভাব তৈরি করেছে অত্র অঞ্চল এবং জাতীয়ভাবে, সেটা আমলে নিয়ে সরকারকে অবশ্যই এই শিল্প দূষণ বন্ধ করা দরকার। তবে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, সাধারণ মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার যাতে এই সমস্ত দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় সেই জায়গায় যেতে হবে। খালের পানি ও পরিবেশ দূষণে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সিওডির লিমিট হচ্ছে 50 মিলিগ্রাম পার লিটার, কিন্তু খালের যে দুইটা স্যাম্পল নেওয়া হয়েছে তার একটাতে আমরা পেয়েছি 1208 আর একটাতে 1247, তার মানে অনেক হাই। আমরা সাধারণত যেটা করি যে এটা আমাদের স্ট্যান্ডার্ডের বাইরে থাকলে আমরা তাদেরকে নোটিশ করি, তারপরে একটা শুনানি হয়, অর্থাৎ এনফোর্সমেন্টের আওতায় তাদের আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। অর্থাৎ আমাদের পরিবেশ আইনে সেই প্রক্রিয়াটা আমরা অব্যাহত আছে আর কি। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খালের পানি দূষণমুক্ত করার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। এবার কেওয়াইসিএল চট্টগ্রামের সংবাদ। চলতি জানুয়ারি মাসের মধ্যেই দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যের সরকারি বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে, অন্যথায় তারা পাঠ্যপুস্তক পাবে না। কাগজে কলমে 78% বলা হলেও দেশে প্রকৃত সাক্ষরতার হার 50% বলেও মন্তব্য করেন উপদেষ্টা। পার্বত্য এলাকায় শিক্ষকদের জন্য হোস্টেল নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। আমি আশা করি জানুয়ারির মধ্যে সবগুলো বই পৌঁছে যাবে। কি বলবো, নিরক্ষর জাতি দিয়ে কিন্তু আমরা উন্নতি করতে পারবো না। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটের ভেতর অভিযান চালিয়ে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে 18,30,000 টাকার মোবাইল ফোনের চালান আটক করা হয়েছে। সকালে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সংস্থা শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG152 ফ্লাইটে এসব মোবাইল ফোন পাওয়া যায়, যার মধ্যে ছিল 49টি স্মার্টফোন ও 46টি বাটন ফোন। জব্দ করা ফোন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার KM শফিউল্লাহ বীর উত্তমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের এই বীর সন্তানের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়। সকাল 8:45 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে KM শফিউল্লাহর জীবনাবসান হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা সমস্যায় ভুগছিলেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল। মাঘ মাসের শীতে কাবু হয়ে পড়েছে উত্তরাঞ্চল সহ দেশের অনেক এলাকার জনজীবন। তবে রাজধানীতে দিনের তাপমাত্রা আরও বেড়েছে, কুয়াশাও অনেকটা কেটে গেছে। নওগাঁয় সর্বনিম্ন 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল মানুষেরা। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। একই সময় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLCর বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল S চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক S চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের অন্যতম বৃহত্তম ওষুধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশে ও বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে ওষুধ সরবরাহ করে আসছে, যার পেছনে রয়েছে কর্মীদের নিরলস প্রচেষ্টা আর মানসম্মত ওষুধের নিশ্চয়তা। খুলনায় IFIC ব্যাংকের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর খুলনা জোনের 15টি শাখা এবং 118টি উপশাখার 3 শতাধিক কর্মীদের নিয়ে আয়োজন করা হয় দিনব্যাপী এই বিজনেস কনফারেন্স। ব্যাংকের পরিচালক সাজ্জাদ জহির এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট কর্মীদের সম্মাননা প্রদান করেন। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসায় ঢাকায় চীনমৈত্রী হাসপাতালে আধুনিক সরঞ্জাম প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চীনের আরও 3টি হাসপাতালকে তাদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে ওয়ামি স্কুল প্রাঙ্গণে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। যশোরের নলেন গুড়ের সুনাম সারা দেশে। সেখানে এটি বাণিজ্যিকভাবে তৈরি করছেন মামুন নামের এক যুবক। তিনি এই গুড়ের তৈরি আইসক্রিম ও রসগোল্লা সহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে চান। খেজুর গাছ থেকে প্রথমবার যে রস পাওয়া যায় তাকে বলা হয় জিরেন রস, আর সেই রস থেকে যে গুড় তৈরি হয় তা নলেন গুড় নামে পরিচিত। নলেন গুড়ের স্বাদ ও ঘ্রাণ খুবই চমৎকার। যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের যুবক TM মামুন কায়সার 2019 সালে 10 বিঘা জমিতে 700 গাছ দিয়ে শুরু করেন খেজুর বাগান। এখন তিনি বাণিজ্যিকভাবে নলেন গুড় উৎপাদন করছেন। সামনের আরেকটা বাগান আছে, ওখানে আছে 200। তার বাগানে চলছে রস সংগ্রহের কর্মযজ্ঞ। এই রস থেকে বাগানেই তৈরি হচ্ছে নলেন গুড়। আধুনিক পদ্ধতিতে করা হচ্ছে মানসম্মত প্যাকেজিং। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে এই যশোরে এই খেজুর বাগান দেখতে আসছি। যে এরকম একটা বাগান তো আমি ইচ্ছা করলে নিজেও করতে পারি, অল্প কিছু পরিশোধ দিয়ে শুরু করতে পারি, 100-200 গাছ দিয়ে। তো সেই হিসাবে আমি এখন একটু পরামর্শ করতে আসছি মামুন ভাইয়ের কাছে। বাদুর সহ সব ধরনের পাখি থেকে রসের হাড়ি রক্ষায় এগুলো নেট দিয়ে ঢেকে রাখা হয়। মামুন জানান, নলেন গুড়ের আইসক্রিম, দই, সন্দেশ, রসগোল্লা, মোয়া সহ নানা রকম পণ্য তৈরি করার পরিকল্পনা আছে তার। আমার মতে এটা অপার সম্ভাবনার একটা ফসল, কিন্তু বাংলাদেশে সরকার বা কৃষি মন্ত্রণালয় এটাকে চাষ হিসাবে এখনও ওইভাবে দেখে না। তারা মাঠের চারিদিক দিয়ে লাগাতে চায় বা রাস্তার দুই পাশ দিয়ে, কিন্তু এইভাবে লাগালে গাছিদের খুব একটা উপকার হবে না। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এটাকে আধুনিকায়ন করতে চাই। সেটার জন্য বেশ কিছু যন্ত্রপাতি আনতে হবে, বিদেশ থেকে আমদানি করে আনতে হবে, এবং
গবেষণার দরকার। চলতি মৌসুমে যশোরে 3,12,000 খেজুর গাছ থেকে অন্তত 3,200 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 100 কোটি টাকার বেশি। দীপ্ত বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। তফসিলের সময় নিবন্ধিত রাজনৈতিক দল নিয়েই জাতীয় নির্বাচন, রংপুরে ইসি সানোয়ার মন্তব্য। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে অস্ত্রসহ দুই পক্ষের সংঘর্ষ, নিহত 1 জন, আহত অন্তত 30 জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আসবে রেজিস্ট্রেশনের আওতায়, চট্টগ্রামে জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।